বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চরফ্যাশন কারামাতিয়া কামিল অনার্স মাদ্রাসার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, প্রভাষক, বাংলা বিভাগ, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা। তোমরা হয়তো জানো, একাদশ, দ্বাদশ এবং আলিম শ্রেণীর বাংলা প্রথম পত্রের এবছর থেকে পুরনো সিলেবাস সংশোধন করে নতুন কিছু গদ্য এবং পদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একটি নতুন বই এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে। আমরা আজকের ক্লাসে প্রথম পদ্য বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতার লেখক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে একটু আলোচনা করব। বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। যিনি মহাকাব্য লিখেন তাকেই মহাকবি বলা হয়। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত ছাড়া আরো কয়েকজন কবি মহাকাব্য লিখেছেন, তবে তারা কেউ সার্থক মহাকাব্য লিখতে পারেনি। শুধুমাত্র মাইকেল মধুসূদন দত্তই বাংলা সাহিত্যের একমাত্র মহাকবি। এছাড়া ইসমাইল হোসেন সিরাজির স্পেন বিজয়, হামিদ আলী, কাশেম বদ, কায়কোবাদের মহাশ্মশান ছাড়াও যারা বৃত্তসন্ধ্যা, ত্রয়ী এসব মহাকাব্য লিখেছেন, সেগুলো মহাকাব্যের লক্ষণাক্রান্ত মাত্র। মহাকাব্যের, পাশ্চাত্য মহাকাব্যের যে কটি বৈশিষ্ট্য থাকা দরকার, কমপক্ষে 8টি বৈশিষ্ট্য, কোনোটার মধ্যে 2টা আছে, কোনোটার মধ্যে 3টা আছে, কম বেশি আছে। এই কারণে তারা কেউই মহাকবি হিসেবে স্বীকৃতি পাননি। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। ছোটবেলা থেকেই মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী, ব্যাপক উচ্চাকাঙ্ক্ষী কবি। ছোটবেলা থেকেই ইংরেজি সাহিত্যের প্রতি ব্যাপক আসক্ত হয়ে পড়েন। তিনি ভাবলেন, বাংলা সাহিত্য চর্চা করলে সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে না, জানবে না। এই জন্য তিনি ইংরেজি সাহিত্য শেখার জন্য খ্রিস্টান মিশনারিদের স্কুলে ভর্তি হন। মিশনারিদের স্কুলে ছাড়া তখন কোথাও ইংরেজি শেখার সেরকম সুযোগও ছিল না। সুতরাং তিনি একরকম বাধ্য হয়েই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম গ্রহণ করা ছাড়া মিশনারিদের স্কুলে ভর্তি হওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে তিনি ধর্মান্তরিত হন এবং তার নামের আগে মাইকেল শব্দটি যোগ হয় 1843 সালে, এখানে তার হিন্দু ধর্মের প্রতি বিতৃষ্ণা বা খ্রিস্টান ধর্মের প্রতি ভালোবাসা কোনোটাই ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল ইংরেজি শিক্ষা। তার জীবনে এই যে টার্নিং পয়েন্ট, এই যে নতুন অধ্যায় শুরু, এখান থেকে কবিকে অনেক কষ্ট, অনেক সাধনা এবং নানান রকম সংকটের মুখোমুখি হতে হয়েছে। ধর্মান্তরিত হওয়ার কারণে কবি বাবা অর্থনৈতিক সাপোর্ট দেওয়া বন্ধ করে দেন। তারপর তিনি বিদেশে যখন ছিলেন, সেখানেও তিনি নিদারুণ অর্থকষ্টে তিনি কাটিয়েছেন, যেগুলি আমরা বঙ্গভাষা কবিতায় তার একটা পরিপূর্ণ বক্তব্য দেখতে পাই। এরপরে কবি অভাবের তাড়নায় তার প্রথম স্ত্রীও চলে যায়, তার প্রথম মেয়েও মারা যায়। বিদ্যাসাগর ছিল এই দুঃসময়ে কবির একমাত্র সহযোগী। বিদ্যাসাগর কবিকে প্রচুর আর্থিক সাহায্য করতেন এবং নানান রকম সহযোগিতাও করতেন। বিদ্যাসাগর ছিলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এক সময়ে
বিদ্যাসাগরেরও সেই সহযোগিতা করার মতো সামর্থ্যটা ছিল না। তখন মাইকেল মধুসূদন দত্ত আবার দেশে চলে আসেন। তারপর তিনি এখানে এসে বাংলা ভাষার দুরবস্থা দেখে তিনি প্রথম বাংলায় শর্মিষ্ঠ নাটক লিখেন। তারপর আবার ফ্রান্সে গিয়ে বঙ্গভাষা কবিতা লিখেন এবং তার বন্ধুকে তিনি চিঠি লিখে জানিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বাংলায় কাব্য চর্চা করব, বাংলা ভাষাতেই সাহিত্য রচনা করব। তারপর থেকে কবিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি এরপর থেকে একের পর এক মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা পত্রকাব্য, ব্রজাঙ্গনা কাব্য, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এইরকম বাংলা সাহিত্যে কালজয়ী সাহিত্য রচনা করেন। এই জন্য বাংলা সাহিত্যে তাকেই একমাত্র আমরা মহাকবি বলি। মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি এবং বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য। সংস্কৃত কবি বাল্মীকির রামায়ণ থেকে মেঘনাদের রাবণের ছেলে মেঘনাদের হত্যা থেকে উর্মিলার চিতা আরোহণ পর্যন্ত 3 দিন 2 রাত্রির ঘটনা নিয়ে কবি রচনা করেন মেঘনাদ বধ মহাকাব্য। মেঘনাদ বধ মহাকাব্যের একটা অংশ নিয়ে আজকের বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা। তা আমরা পরবর্তী ক্লাসে কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা আজকে প্রথম দিনে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় লেখক পরিচিতি এবং শব্দার্থগুলো এবং পাঠ পরিচিতিটি একটু নিজের মতো করে পড়ে নেবে। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের কবিতাটা বুঝতে সহজ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।